প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ব্যাংক সীমান্ত বিবরণী আমি সামনে নিয়ে আসলাম। এখানে নগদান বই ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা। তার মানে কি এটা উল্টা নিয়ম, ব্যাংকে টাকা বাড়লে বেশি থাকলে বিয়োগ হবে, কম থাকলে যোগ হবে, এই ধরনের অঙ্কে। কিন্তু ক নম্বরে বলেছে আমানতকারীর বইতে 3 নং ও 4 নং হিসাবভুক্ত কীভাবে হবে দেখাতে হবে। অর্থাৎ 3 নংয়ে কী বলেছিল, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটা নগদান বইতে কীভাবে লিখতে হবে। এবং 4 নংয়ে বলেছিল চেক, 4 নংয়ে কী বলেছে, 3 নংয়ে বলেছে বিনিয়োগের সুদ এবং ব্যাংক জমার সুদ, দুইটাই আমরা এখন কিভাবে লিখতে হয় দেখব। তো আমরা এইরকম ছক অঙ্কন করব, আমানতকারীর বইতে এরকম একটা ছক অঙ্কন করব। এটা নগদান বই ব্যাংক কলাম মানে কি, এটা দুঘর নগদান বই, কিন্তু দুঘর নগদান বইয়ের অর্ধেক অঙ্কন করেছি, টাকার ঘর, খালি ব্যাংকেরটা অঙ্কন করেছি, সেজন্য ব্র্যাকেটে লিখে রাখলাম ব্যাংক কলাম। তো বিনিয়োগের সুদ ডেবিট দিকে বসে, তাই ডেবিটে লিখব। ব্যাংক মঞ্জুরিকৃত শুধু ডেবিট দিকে বসে নগদান বই, কি নগদান বই মনে আছে তো নিশ্চয়ই। আমরা বিশেষ করে আয় হলে ডেবিট দিকে লিখি, দুইটাই আয় হলে নগদ টাকা বৃদ্ধি পায়, তাই ডেবিট দিকে লিখব। এই হচ্ছে ক নম্বরের উত্তর। এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত কত, 40,000 টাকা না, এটা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত বললে 40,000 টাকা শেষের ঘরে পড়বে। এটার সাথে কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। যোগ করব কি, এই যে এত টাকা ব্যাংক চেক জমা দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংক বিবরণীতে ভুলে ডেবিট করেছে। এটার অর্থ হচ্ছে আমি ব্যাংকে টাকা জমা দিয়েছি, ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ না করে বিয়োগ করে ফেলেছে। তার মানে এখন ঠিক করতে হবে ডাবল টাকা দিয়ে। ব্যাংক, আমরা যখন ব্যাংকে চেকটা জমা দিয়েছিলাম তখন একবার যোগ করেছি, আবার ব্যাংক যেহেতু বিয়োগ করেছে তার জন্য আবার আমি বিয়োগ করব। সেই জন্য এটা এই ব্যাংকে যেহেতু কম আছে সেজন্য যোগ হবে। এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংকে বেশি থাকলে বিয়োগ হবে, কম থাকলে যোগ হবে। এখানে যেহেতু ব্যাংকে বেশি আছে তাই আমরা ব্যাংকে কম আছে তাই যোগ করব। ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে ব্যাংক জমা কমে তাই যোগ করব, ব্যাংক জমা কমলেই যোগ। এখানে বিয়োগের মধ্যে কী কী আসবে, তাই না? আচ্ছা, এই দুটো যোগ করে আগে এখানে লিখি। বিয়োগের মধ্যে কোনগুলি আসবে, এই যে এখানে নিয়ে আসলাম। এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে 2বার লেখা হয়েছে, ওটা বিয়োগের ঘরে লিখব। বিনিয়োগের সুদ, ব্যাংক জমা বেশি আছে তাই বিয়োগের ঘরে লিখব, ব্যাংকে বেশি থাকলে যোগ। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ওইটাও বিয়োগ করব, কারণ এর ফলে ব্যাংক জমা বেশি আছে। চেক কাটা হয়েছে, উপস্থাপন হয়নি, এটাও আমরা কি করব, চেক কাটা হয়েছে কিন্তু নগদান বইতে 500 টাকা চেক আমরা দিয়ে নগদান বইতে 5,000 টাকা বিয়োগ করেছি, তাহলে আমরা যত বেশি বিয়োগ করেছি 4500, 4,500, ওইটা এখন যোগ করে ঠিক করব। এখন এগুলো যোগ করে শেষের ঘরে লিখব। এবার এই যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব, বিয়োগ করে তার নিচে সবার শেষে লিখে নিচে এখানে পাশে লিখব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এই হচ্ছে খ নম্বরের ব্যাংক সমন্বয় বিবরণী। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের এরপরের অংশে জাবেদা করতে বলেছিল, যে কটা লেনদেনে জাবেদা করব সেটা এখানে নিয়ে আসলাম। প্রথমে এত টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু নগদান বইতে 2বার লেখা হয়েছে, তাহলে এখন জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট, কারণ এটা এক পক্ষের ভুল, সেজন্য অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে আর ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংকে আমি 2বার বিয়োগ করেছিলাম, তাই একবার আমি ডেবিট করে ঠিক করলাম। আর বিপরীতে কোনো হিসাব না পেলে অনিশ্চিত হিসাব লিখতে হয়। অনিশ্চিত হিসাব একটি অস্থায়ী হিসাব। এরপর ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, এই জাবেদাটা হবে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক সমন্বয় বিবরণীতে। এরপরটা বলছে ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য হয়েছে, তো ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ জাবেদা করার সময় এখানে প্রত্যেকটা দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেজন্য প্রথম 3টা দ্বারা তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, বাট নিচেরটা দ্বারা ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে ব্যাংক জমা কমেছে, কমলে ক্রেডিট হয়। এইভাবে আমরা এই জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।